আসসালামু আলাইকুম। নিউজ লাইভ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজকীয় দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। থাকছে বিস্তারিত। এদিকে স্বাস্থ্য সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল গণমাধ্যমে পাতক পৃথক বিবৃতিতে উদ্বেগ জানানো হয়েছে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে চাঁদপুরে এমডি আল বাখেরা জাহাজের 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচারসহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পণ্যবাহী নৌযান শ্রমিকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে তিনি বলেছেন, আমরা শুনেছি গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটা রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে সমর্থন দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় কাজ করেছে। এই ঘটনায় দেশের মানুষ মেনে নেবে না, তবে কোনো গোয়েন্দা সংস্থার দল গঠনের চেষ্টা করেছে তা স্পষ্ট করেনি তিনি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটে ডিআরআই আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেছেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটি সমিতি আলোচনায় সভার আয়োজন করে, এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রিজভী আরও বলেন, একটি দল করার নাকি চেষ্টা করা হচ্ছে। কিং পার্টি যাদেরকে বলা হয়, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে যে কাজ করেছেন, এখনো তা আমরা শুনছি। তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে বলেছে যে অমুক লোকের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, তারা এটা তো করতে পারে না, এজন্য এত মানুষ আত্মদান গণ অভ্যুত্থান করেনি। এদিকে বর্তমান পরিস্থিতি দেশে কারা নির্বাচিত হবেন, কারা কোন রাজনৈতিক দল করবেন, তা যদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নির্ধারণ করে, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কি সার্থকতা থাকলো। এদিকে রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ হাসিনাও একই কাজ করেছেন। উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধী দলের লোকজনকে ধমক দিতেন, চেষ্টা করতেন বিএনপি থেকে যেন তাদের নেতাকর্মী সরিয়ে দেওয়া যায়, তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে, সে যেন বিএনপিকে ভাঙে। এই কাজটা 16-17 বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে করেছেন। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, যে মানুষ যে রাজনৈতিক দলকে পছন্দ করে তাকে তারা ভোট দিবে, যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা যেভাবে রাজনৈতিক দল গঠন করবে, এখানে কোনো নির্দেশনা, কোনো হুমকি, রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র। এদিকে সেটা না করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, শেখ হাসিনার মতো একই কালচার, একই সংস্কৃতি যদি পুনরাবৃত্তি হয়, তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা চলছে। এদিকে এটা হতে দেওয়া যেতে পারে না। এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আমরা সংবাদপত্রে দেখেছি যে কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নোটিশ পরে গভীর রাতে এই আগুন, এটা জনগণের মধ্যে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এই বিশ্বাস একবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে তদন্ত হওয়া উচিত, কারণ শেখ হাসিনা এবং তার দোসরদের কিছু নোটিশ চাওয়ার পর সচিবালয়ে অনেক নথি পুড়িয়ে যাওয়া এবং সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, ব্যক্তিগত ভয়ের কিছু নেই, রাষ্ট্র নিয়ে আমাদের ভয়। আমরা এর আগে দেখেছি, যখন কোনো সচিব বা মন্ত্রীর বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে প্রতিবাদ আসে, তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের ভেতরে আগুন ধরে। রিজভী আরো বলেন, একটা নতুন আইন পাশ করা হয়েছে, জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024। এটা কারা পাশ করেছেন? অধিকার নিয়ে যারা কাজ করেছেন, এই ধরনের উপদেষ্টা, ছাত্র নেতারা যারা জুলাই আন্দোলনে ছিলেন, আমরা বিস্ফোরক মনে হয় তাদের হাত দিয়ে কি হলো, এই বিপজ্জনক আইনটি পাশ করা হলো। এই আইনি এজেন্সি আইন শৃঙ্খলা বাহিনীকে অস্পষ্ট বিস্তৃত ক্ষমতা প্রদান করেছে। এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষরদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানানো হয়েছে। এদিকে বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু, 2-3 জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বেগ। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে
হওয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের অগ্নিকাণ্ডে বিরোধিকর অবস্থায় মধ্যে পড়ে অস্বাভাবিক নয়। তিনি বলেছেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির মুখোমুখি হতে হবে। এদিকে তিনি আরো বলেন, নিরাপত্তামূলক স্থানে আগুন লাগা এবং আগুনে একজনের মৃত্যু অস্বাভাবিক ঘটনা নয়। তিনি আরো বলেন, সচিবালয় এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা কিনা তা তদন্ত করা দরকার। দেশবাসী মনে করে অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে উদাসীনতা ও অসতর্কতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। এদিকে বিবৃতিতে আরো বলেন, গোলাম পরওয়ার জামাত ইসলামের সেক্রেটারি, আমরা মনে করি বস্তুনিষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরো সচেতন এবং সতর্ক হওয়ার প্রয়োজন। এদিকে ক্ষোভ উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সচিবালয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতা 53 বছরে আর কখনো ঘটেনি বলে আমাদের জানা নেই। এমন ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত, উদ্বেগ। দেশের শাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ কতটুকু সুরক্ষিত? জনগণের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে তিনি আরো বলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যে ভবনে, এই সব ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত হতে পারে বলে অনেকের আশঙ্কা রয়েছে। এর জন্য শুধু তদন্ত কমিটি গঠন করে বসে থাকলে চলবে না। একাধিক ব্যক্তি সংস্থাকে দিয়ে গভীরভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে কারণ খুঁজে বের করতে তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। এদিকে প্রয়োজনীয় দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চাঁদপুরে এমপি আল বাকিরা জাহাজের 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচার সহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। ফলে রাত 12টা থেকে বন্ধ রয়েছে মালামাল বহনকারী নৌযান চলাচল। এদিকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মোহাম্মদ শাহ আলমের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারবোঝাই পণ্যবাহী এমভি আল বাকিরা জাহাজের 7 জনকে খুনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে। এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত ছিল প্রশাসনের কাছে তার সঠিক তদন্ত দাবি করেছি। এদিকে তিনি আরো বলেন, সারা দেশে 10,000 ছোট বড় পণ্য নৌযান লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তার দাবি জানাচ্ছি। যারা ওই জাহাজের হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জনপ্রতি 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি করেছে। এছাড়াও সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি। তাই এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এদিকে এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এটা জাহাজ 7-এর কোন ব্যক্তিগত আক্রোশনের ঘটনা ছিল। নদীতে কোনো ধরনের নৌযান নিরাপত্তাহীন, তাই নৌ পুলিশ ও কোস্টগার্ড সবসময় সতর্ক অবস্থান রয়েছে বলে জানান তিনি। এদিকে গ্রেপ্তার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফানকে নৌ পুলিশের দাবির প্রেক্ষিতে 7 দিনের রিমান্ড নেওয়ার পর নানা তথ্যের বের করার চেষ্টা অব্যাহত আছে বলে চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে চাঁদপুর মেঘনা নদীর হাই কমিশনারে ঈশান বলার মাজেরা সংলগ্ন মালবাহী জাহাজের 7 জনকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। এদিকে মধ্যরাতে বাগেরহাটের শীতলমারি থেকে আত্মগোপনে থাকা আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত খুনের বাড়ি বাগেরহাট ফকিরহাট উপজেলায় রয়েছে।